তো আমরা আজকে ইলেকট্রনিক্স ফিফথ সেমিস্টারের ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স যে সাবজেক্টটা আছে এই সাবজেক্ট এর ওয়ান শর্ট ক্লাস অ্যান্ড শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। এটা মূলত 2 ক্রেডিটের সাবজেক্ট। হ্যাঁ, এটা মূলত তোমাদের 2 ক্রেডিটের সাবজেক্ট, অর্থাৎ এটার পরীক্ষা কত মার্কের হবে বলো দেখি। এটা পরীক্ষা মূলত 30 মার্কের হবে। হ্যাঁ, এটা 30 মার্কের পরীক্ষা হবে, 2 ক্রেডিটের সাবজেক্ট। তো ট্রু ক্রেডিট জন্য যে আসলে আমরা হেলাফেলাই করব, এটাতে যদি প্লাস পাওয়া যায় তাহলে তোমাদের পয়েন্ট ভালো ভেরিয়েশন আসবে। তোমরা এখন ছোট বাচ্চা না, থার্ড ইয়ার, এরপরে হচ্ছে তোমরা থার্ড ইয়ার বলতে তোমরা থার্ড ইয়ারে এখন অর্ধেক সময় পার করে ফেলছো। হ্যাঁ, কিছুদিন পর ফাইনাল ইয়ারে উঠে যাবে, অর্থাৎ ফিফথ, সিক্স অ্যান্ড সেভেন সেমিস্টারের সেমিস্টারগুলো খুব ইম্পর্টেন্ট, সেমিস্টারের রেজাল্টগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো তোমাদের পার্সেন্টেজ বেশি। হ্যাঁ, রেজাল্টের টোটাল যে রেজাল্ট সিজিপিএ আসবে তোমাদের সেটা পার্সেন্টেজ এগুলো থেকে ফিফথ, সিক্স অ্যান্ড সেভেন অ্যান্ড এইট, এই লাস্টের 4টা যে সেমিস্টার আছে এগুলো থেকে পার্সেন্টেজ অনেক বেশি আসে। তো এগুলো অবশ্যই চেষ্টা করো ভালো রেজাল্ট করার। আগে যা হয়েছে সেটা দেখার দরকার না, আগে যার ভালো হয়েছে তাকে তো সাধুবাদ জানাবো, আর যাদের খারাপ হয়েছে তারা যেন এগুলোতে খারাপ না হয়, এগুলোতে বিশেষ মনোযোগে এখনো সময় আছে। হ্যাঁ, এই যে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স যে সাবজেক্টটা দেখছো, এটা চাইলে 2 দিন পরে তুমি এ প্লাস তুলতে পারো। হ্যাঁ, তো চলো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করে দিব। আমরা এই ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের টোটাল 7টা অধ্যায় আমরা ব্রিফলি মানে সংক্ষিপ্ত আলোচনা করব, কি কি আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব, অ্যান্ড আমরা শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো চলো, আরেকটা কি যেন বলতে চাইলাম। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হইলো, তোমরা জানো যে আমাদের সেকেন্ড, ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টারের কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে। সেকেন্ড, ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টারের কোর্স লঞ্চ হয়ে গেছে। যারা আমাদের কোর্সে এনরোল করতে চাও, আগামী 20 তারিখের মধ্যে বিশেষ অফার, 20 তারিখের মধ্যে ভর্তি হলে আমাদের এবার কোর্স ফি 1850 টাকা। এত বেশি না, 1850 টাকা না, আসলে 1850 টাকা কোর্স ফি, সেটা থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র 1450 টাকা। এখান থেকে কি পাবা? সাজেশন বুক, প্লাস টি শার্ট। এটা হচ্ছে আমাদের অফার সেকেন্ড সেমিস্টারের, সেকেন্ড, ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টারের জন্য অফার কোর্স ফি। আর হচ্ছে যারা আমাদের ডিপ্লোমা লার্নিং জোনের স্টুডেন্ট, অর্থাৎ যারা এখন পড়াশোনা করছো আমাদের পেইড ব্যাচে, তাদের জন্য আরেকটা বিশেষ অফার আছে, যেটা আমি পাবলিকলি বলবো না, তোমাদের টেলিগ্রাম গ্রুপে আমি জানিয়ে দিব। হ্যাঁ, তাদের জন্য আরেকটা বিশেষ অফার আছে, সেটা এখন পাবলিকলি বলবো না, কারণ এটা হচ্ছে ফ্রি লাইভ ক্লাস হচ্ছে সবার জন্যই। তো সবার জন্য এটা অফার। হ্যাঁ, ওকে। আরাফ ইসলাম বাইজিৎ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো এই ছিল আমাদের আলোচনা। আজকের ক্লাস হবে খুবই লম্বা ক্লাস নয়, শর্ট ক্লাস, আমি জাস্ট আলোচনা করব। অ্যান্ড যারা কোর্সে ভর্তি হতে চাও আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবে, ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে 01717434608, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে কোর্স ডিটেল জেনে নিতে পারো। অ্যান্ড ডিপ্লোমা লার্নিং জোন অথবা ইলেকট্রন ডিএলজেড পেজে মেসেজ করে আমাদের ডিটেল জেনে নিতে পারো। ওকে, আর বেশি কথা না বলে আমরা শুরু করে দিব। প্রথম যে অধ্যায় আছে এই অধ্যায়ের নাম হলো হোম সিকিউরিটি অ্যান্ড সার্ভেইলেন্স সিস্টেম। হোম সিকিউরিটি অ্যান্ড
সার্ভেইলেন্স সিস্টেম। ওকে, এর বাংলা যদি করি আমি, তাহলে বলতে হবে বাসভবন নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা। বাসভবন নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা। ঠিক আছে, আমরা তো সিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তা, আর সার্ভেইলেন্স মানে হচ্ছে যাচাই বাছাই বা বিশ্লেষণ বা নজরদারি। হ্যাঁ, তো আমরা হচ্ছে প্রথম যে অধ্যায়টা আছে এখানে হচ্ছে সিকিউরিটি সিস্টেমের কিছু ইকুইপমেন্ট নিয়ে আলোচনা আছে, বেশি কিছু আলোচনা নাই। মূলত ক্যামেরা, তারপর হচ্ছে বিভিন্ন রিমোট মনিটরিং, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ইলেকট্রিক্যাল কি সেম নাকি? ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, মারুফ কমেন্ট করছে যে ভাইয়া আমার পরীক্ষা খারাপ হচ্ছে, কিছু টিপস দেন কিভাবে ভালো রেজাল্ট করতে পারি। ইন্টারেস্টিং বিষয় শোনো, মারুফ হচ্ছে আমার রুমমেট। হ্যাঁ, এখানে আসছে দুষ্টামি করতে। হ্যাঁ, তোমার পরীক্ষা খারাপ হচ্ছে ভাইয়া, তুমি পড়াশোনা করো না, তাইলে কেমনে ভালো হবে? হ্যাঁ, আসলে মারুফ কিন্তু সবচেয়ে বেশি পড়াশোনা করে আমাদের রুমে। হ্যাঁ, অল্প পড়াশোনা করে কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারে সিটিগুলোতে। তো এখানে এসে মজা নিচ্ছে। যাই হোক, আমরা হচ্ছে হ্যাঁ ইলেকট্রিক্যালের কথা একজন বললাম, ইলেকট্রিক্যাল কি সেম নাকি? হ্যাঁ, ইলেকট্রিক্যাল সেম, আসলে অনেকখানি মিল আছে, অনেকখানি মিল আছে, তবে একটা দুইটা অধ্যায় একটু আলাদা, একটা দুইটা অধ্যায় একটু আলাদা আছে। তোমরা চাইলে এই ক্লাসটা করতে পারো, ইট উড বি বেনিফিশিয়াল ফর ইউ। আচ্ছা, তো আমরা আলোচনা করছিলাম প্রথম অধ্যায় নিয়ে বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা। হ্যাঁ, এখানে আলোচনা বাসভবনকে আসলে কিভাবে আমরা সিকিউরিটি অ্যান্ড সার্ভেইলেন্সের আওতায় আনতে পারি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে কি? ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে সিসিটিভি সিকিউর করা। সিসিটিভি সিকিউর করা অর্থাৎ ক্যামেরা দ্বারা। হ্যাঁ, ক্যামেরা দ্বারা একটা বাসভবনকে সিকিউর করা যেতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে প্রচলিত ব্যবস্থা। এই অধ্যায়ে এটা নিয়ে আলোচনা করা আছে। হ্যাঁ, আচ্ছা, বলে ভাইয়া কেন জানি এই সেমিস্টারে টেনশন হচ্ছে, পাস করব কিনা। কেন ভাই পাস করবা না কেন? কঠিন কিছু নাই। হ্যাঁ, তুমি যদি ইলেকট্রনিক্সের হয়ে থাকো তাহলে টেলিভিশন ইঞ্জিনিয়ারিংটা একটু কঠিন আছে, আর বাদ বাকি সবগুলো সাবজেক্টই সহজ। বায়োমেডিক্যালটা একটু থিওরিক্যাল পড়াশোনা, তুমি এখন থেকেই পড়াশোনা টুকিটাকি ব্রেকগুলোতে করে ফেলতে পারো। আমরা টেলিভিশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্ট এই দুইটার ক্লাসগুলো আমরা অনেক আগে নিয়ে ফেলবো। হ্যাঁ, যাতে তোমরা রিভিশন দিতে পারো। আর ইলেকট্রনিক্স ফিফথে যারা আছো তাদের উদ্দেশ্যে একটু বলি, যত ডিপার্টমেন্ট আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেক্টরে, যত ডিপার্টমেন্ট আছে, ফিফথ সেমিস্টারের কথা বলছি আমি, ফিফথ সেমিস্টারে যত ডিপার্টমেন্ট আছে সবচেয়ে বেশি সাবজেক্ট হলো ইলেকট্রনিক্সে। এই জন্য আমি বারবার শুরু থেকে বলছি, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের বলছি, বি সিনসিয়ার। এখন থেকে সতর্ক না হলে ভালো রেজাল্ট করতে পারবে না, কারণ অনেকগুলো পড়াশোনা, অনেকগুলো সাবজেক্ট আছে, ভালো করে পড়াশোনা করতে হবে ভাই। পড়াশোনার কোনো বিকল্প নাই। যে সাজেশন চাও, যে অ্যাডভাইস চাও, সবগুলোর। আচ্ছা, মিটে ঢুকতেছে না? আচ্ছা, তুমি রিকোয়েস্ট দাও, আমি রিকোয়েস্ট, হ্যাঁ ফাহিম সম্ভবত বলছো, আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি, এখন ঢুকতে পারবা চাইলে। হ্যাঁ ফাহিম, হ্যাঁ তুমি ওকে, ঠিক আছে। তো এই হলো কথাবার্তা। তো প্রথম অধ্যায়ে যে আলোচনা করা আছে সেটা হইল তোমার সিসিটিভি রিলেটেড আলোচনা। এখানে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সে কিন্তু খুব বেশি পড়াশোনা নাই, প্রত্যেকটা অধ্যায় কিছু ইন্ডিভিজুয়াল ডিভাইস নিয়ে পড়াশোনা আছে। এরপরে যে অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায়, এটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন।
এরকম রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এগুলো নিয়ে আলোচনা করা আছে। তো দ্যাটস নট ভেরি ডিফিকাল্ট ফর ইউ, একটু পড়াশোনা করলেই হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এই অধ্যায়ের যে প্রশ্নটা আসতে পারে পরীক্ষায় সেটা হলো তোমার সিসি ক্যামেরা মনিটর ও ডিভিআর এর কানেকশন ডায়াগ্রাম, কানেকশন ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা দাও। হ্যাঁ, এটা আসতে পারে। তো তোমরা কোন ডায়াগ্রামটা দিবা, কোন ডায়াগ্রামটা দিবা তাহলে? একটা তোমাদের বইয়ে দেখবা বা আমাদের সাজেশন বুকে দেখতে পাবা এরকম স্কোয়ার শেপের মধ্যে এখানে একটা মনিটর দেয়া আছে, তারপর এখানে একটা ডিভিআর দেয়া আছে, তারপর হচ্ছে এখানে একটা টিভি দেয়া আছে, টেলিভিশন দেয়া আছে, এন্ড এখানে কিছু ক্যামেরার ছবি দেয়া আছে। এই ডায়াগ্রামটা দিলেই এনাফ হয়ে যাবে। তো ডায়াগ্রামটাতে কি নিয়ে আলোচনা করবা তোমরা? ইনপুট আসবে ডিভিআর এ ক্যামেরা থেকে, আর আউটপুট যাবে ডিভিআর থেকে মনিটরে যেতে পারে, টেলিভিশনে যেতে পারে, এখানে ছোট ল্যাপটপ বা পিসি থাকতে পারে সেটাতে যেতে পারে, ল্যাপটপ সেটাতে যেতে পারে, অ্যান্ড স্মার্টফোনে যেতে পারে। ঠিক আছে? তো এখানে তোমরা বর্ণনা কিভাবে দিবা, বর্ণনা কি কি ইকুইপমেন্টের দিবা? প্রথমে বর্ণনা দিবা হচ্ছে ক্যামেরা নিয়ে, ক্যামেরা নিয়ে কিছু বর্ণনা দিবা। এটা হচ্ছে পিসি বলতে পারো, এটা টিভি, এটা ডিভিআর, এগুলো হচ্ছে ক্যামেরা, এটা হচ্ছে স্মার্টফোন, এটা হচ্ছে ল্যাপটপ, তো বলেই দিছি। হ্যাঁ, তো প্রথমে ক্যামেরা নিয়ে আলোচনা করবা। ক্যামেরা নিয়ে তোমাদের বইয়ে ডিটেইলে আলোচনা আছে, 4-5 লাইন লিখলেই এনাফ। এরপর হচ্ছে ডিভিআর নিয়ে আলোচনা করবা। ডিভিআর কি? ডিভিআর হচ্ছে ডিজিটাল ভিডিও রেকর্ডার, ডিজিটাল ভিডিও রেকর্ডার। হ্যাঁ, এটা হচ্ছে ডিভিআর। হ্যাঁ, এই যে এটা এটা কি করে, এই যে ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরাগুলো থেকে ইনফরমেশন কালেক্ট করে ডিভিআরে দেয়া হয়। ডিভিআর কি করে, এই পুরো ইনফরমেশন, ছবি, অডিও, আলো, বিভিন্ন ধরনের কারেকশন করে সেটা প্রসেস করে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে বিভিন্ন ডিসপ্লে ইউনিটে পাঠায়। ডিসপ্লে ইউনিটের মাধ্যমে আমরা দেখতে পাই। মূলত সিগন্যাল প্রসেসিং এর কাজ করে এই ডিভিআর। এর বর্ণনা অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে এই ডিভিআর এর ভিতরেই আরেকটা উপাদান থাকে, সেটা হচ্ছে, সেটাকে বলা হয় হার্ড ডিস্ক। এটার সাথে সবাই পরিচিত তোমরা।
এই ডিভিআর এর ভিতরে কিন্তু হার্ড ডিস্ক ইনস্টল করা থাকে, অর্থাৎ এই তোমার হচ্ছে ক্যামেরার যে ফুটেজগুলো আছে এগুলো শুধু ডিভিআর এর ভিতরে প্রসেসই হয় না, স্টোরেজ করা থাকে, যেটা মূলত হার্ড ডিস্কের ভিতরে থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে ক্যামেরা অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার কি করে? অ্যাডাপ্টার হচ্ছে চার্জারের আরেকটা নাম, যেটার সাহায্যে ক্যামেরাকে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। হ্যাঁ, ক্যামেরাকে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, তাকে অ্যাডাপ্টার বলা হয়। এরপর হচ্ছে কেবল, মনিটর, এগুলো নিয়ে আলোচনা আছে। কেবল, যেটা হচ্ছে তারের মাধ্যমে ডিভিআর এ সংযোগ দিবা, তারপর ডিভিআর থেকে পিসি, টিভি, মনিটরে সংযোগ দিবা, অবশ্যই কেবল দরকার হবে। হ্যাঁ, তারপর হচ্ছে মনিটর বা ডিসপ্লে ইউনিট। ডিসপ্লে ইউনিটের মধ্যে মনিটর, টিভি, ল্যাপটপ সবগুলো নিয়ে আলোচনা করতে পারো চাইলে একবারে। হ্যাঁ, তো এই হচ্ছে এই 5টা বা 6টা ইকুইপমেন্টের যদি বর্ণনা দিয়ে দাও এবং এই ব্লক ডায়াগ্রামটা দিয়ে দাও, তাহলে এই অধ্যায় থেকে যদি এই রচনামূলক আসে তাহলে ফুল মার্ক পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, ওকে। তো প্রথম অধ্যায়ের আলোচনা এটাই, আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব। কোয়েশ্চেন থাকলে যারা মিটে আছো হ্যান্ড রেইজ করবা, আর যারা আমাকে ফেসবুক লাইভে দেখছো বা ইউটিউবে এর পরবর্তী সময়ে রেকর্ড দেখবা, কমেন্টে আমাকে কোয়েশ্চেন করতে পারবা, সমস্যা নেই, আমি কোয়েশ্চেনে আনসার দিয়ে দিব। ঠিক আছে, ওকে। সেকেন্ড চ্যাপ্টার, মাইক্রোওয়েভ ওভেন। আচ্ছা, প্রথম আলোচনাটাই করা হয়নি, মেইন আলোচনা যেটা, সেটা হচ্ছে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স বলতে কি বোঝায়। আসলে অ্যাপ্লায়েন্স বলতে সামগ্রী বোঝায়, মূলত সে সকল জিনিসকে অ্যাপ্লায়েন্স বলা হয় যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। আমাদের দৈনিক কাজের ভিত্তিতে যেসব ডিভাইস বা ইকুইপমেন্ট কাজে লাগে তাকেই মূলত অ্যাপ্লায়েন্স বলি। হ্যাঁ, তো ইলেকট্রনিক যেসব ডিভাইস আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে সেগুলোকে আমরা বলি ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এই 7টা অধ্যায় মিলে আমরা ইলেকট্রনিক বিভিন্ন অ্যাপ্লায়েন্স নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। তিশা, তোমার মাইক্রোফোনটা একটু অফ করো, নয়েজ আসতেছে। নেক্সট চ্যাপ্টার হলো মাইক্রোওয়েভ ওভেন। হ্যাঁ, তো মাইক্রোওয়েভ ওভেন নিয়ে বলার তেমন কিছুই নাই, সবাই এর সাথে পরিচিত, এই ডিভাইসটার সাথে পরিচিত। হ্যাঁ, তো এটা হচ্ছে 1946 সালে আবিষ্কার হয় প্রথম, এবং 1947 সালে বাজারে আসে, মানে বাণিজ্যিকভাবে বিক্রি হয় আর কি। ঠিক আছে, তো মাইক্রোওয়েভ কিভাবে কাজ করে, মাইক্রোওয়েভ ওভেন কিভাবে কাজ করে? ওভেন মানে বলা যায় চুল্লি, ওভেনকে বলা হয় চুলা বা চুল্লি। ঠিক আছে, তো মাইক্রোওয়েভ ওভেনটা কি? আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বিভিন্ন রেঞ্জের ভিত্তিতে যে আমরা ইলেকট্রোম্যাগনেট তৈরি করি, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল তৈরি করি, অর্থাৎ এই যে রেডিয়েশন কি বলে, আমরা কলে কথা বলছি বা বিভিন্ন নেটওয়ার্ক পাচ্ছে, ব্লুটুথ, ওয়াইফাই, এগুলো বেশিরভাগই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বিভিন্ন রেঞ্জ আছে। হ্যাঁ, এই যে টিভি সিগন্যাল আসতেছে, ডিশ অ্যান্টেনা, ওয়াইফাই, রাউটার, এগুলো সবগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে আসতেছে।
তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলার ফ্রিকোয়েন্সি এবং রেঞ্জের ভিত্তিতে এক এক সময় এক এক নামকরণ করা হয়। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের রেঞ্জ যদি 2500 মেগাহার্টজ অর 2.5 গিগাহার্টজ হয়, তাহলে সেই রেঞ্জের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকবে সেই ওয়েভটাকে আমরা বলি মাইক্রোওয়েভ। ঠিক আছে? তো এই বিশেষ ধরনের মাইক্রোওয়েভ যেটার ফ্রিকোয়েন্সি কত 2500 মেগাহার্টজ বা 2.5 গিগাহার্টজ, এই রেঞ্জের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটাকে আমরা মাইক্রোওয়েভ বলছি, এই মাইক্রোওয়েভ ব্যবহার করে যেই চুলাতে কোনো খাদ্যদ্রব্য গরম করা হয়, মাইক্রোওয়েভে সাধারণত রান্না বান্নার কাজ করা হয় না, মূলত কোনো কিছু গরম করতে বা কোনো কিছু সেকতে, বেক, হ্যাঁ, কেক তৈরি করা যায়, কোনো কিছু গরম করতে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। ঠিক আছে? তো এই হলো মাইক্রোওয়েভ ওভেনের বেসিক, যে মাইক্রোওয়েভ ওভেনটা আসলে কি। ঠিক আছে? তো মাইক্রোওয়েভটা কি? ইলেকট্রিক প্লাস ম্যাগনেটিক ওয়েভ, যেটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রিক প্লাস ম্যাগনেটিক ওয়েভ এর বিশেষ রেঞ্জ যেটা 2500 মেগাহার্টজ বা 2.5 গিগাহার্টজ, এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা মাইক্রোওয়েভ বলছি, এই মাইক্রোওয়েভ দিয়ে খাদ্যদ্রব্য গরম করে তাকেই মূলত যে চুল্লির সাহায্যে গরম করে সেই চুল্লিকে আমরা বলছি মাইক্রোওয়েভ ওভেন। ঠিক আছে? তো এই অধ্যায় থেকে কি আসতে পারে? এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, এই অধ্যায় থেকে আসবে এমন কোনো গ্যারান্টি নাই, না আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, না আসার সম্ভাবনা বেশি, তবে তোমরা যদি পড়তে চাও, হ্যাঁ, যেহেতু ছোট বই, পড়তে তো অসুবিধা নাই। হ্যাঁ, অনেক কিছু পড়তে হয় না, খুবই সহজ এবং পড়াশোনাগুলো একবারে কঠিনও না। এই মাইক্রোওয়েভ নিয়ে কিন্তু তোমাদের 7 সেমিস্টারের বড় ভাইদের পড়াশোনা আছে, যেটা আমি ক্লাস নিই। হ্যাঁ, আমি নিজে ক্লাস নিই। তো 7 সেমিস্টার বড় ভাইরা এই মাইক্রোওয়েভ নিয়ে পুরো একটা বই আছে, বইটা আমার কাছে এখানে আছে কিনা, এখন হয়তো বা নাই। হ্যাঁ, তো এই পুরো বইয়ে হচ্ছে মাইক্রোওয়েভ নিয়েই আলোচনা করা হয়েছে। মাইক্রোওয়েভ কিভাবে তৈরি হয়, কি দিয়ে তৈরি হয়, কি দিয়ে ট্রান্সফার করা যায়, কোথায় কোথায় কাজে লাগে, এ নিয়ে আলোচনা করা হয়েছে। যাই হোক, তো আমরা বিস্তর আলোচনা করব 7 সেমিস্টারে। তো সেই মাইক্রোওয়েভকে কাজে লাগিয়ে মূলত খাদ্যদ্রব্য গরম করা হয় যে ডিভাইসের সাহায্যে, সেটাকে আমরা বলছি মাইক্রোওয়েভ ওভেন। হ্যাঁ, তো এই অধ্যায় থেকে রচনামূলক আসার সম্ভাবনা খুবই কম, তবে যদি আসে তাহলে দুই রকমের রচনামূলক আসতে পারে। একটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন এর কার্যাবলী বা কিভাবে কাজ করে, এটা আসতে পারে। আমি হইলে এই কোশ্চেনটা অবশ্যই দিতাম। আর হচ্ছে যে কোশ্চেনটা কয়েকবার আসছে, বাঁকা শিবর উপর তো ভরসা করা যায় না, এটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনের 5টি ত্রুটির কারণ ও প্রতিকার, এই দুইটা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এই দুইটা কোশ্চেন এই অধ্যায় থেকে আসতে পারে, তবে দুইটাই লেস ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট না। প্রথম অধ্যায় থেকে একটা কোশ্চেন আসতে পারে, এটা আসার সম্ভাবনা আছে। দ্বিতীয় অধ্যায় থেকে এই দুইটা কোশ্চেনের মধ্যে একটা আসতে পারে, তবে দুইটাই লেস ইম্পর্টেন্ট, দ্বিতীয় অধ্যায় থেকে নাও আসতে পারে কোশ্চেন। ঠিক আছে? আসলে এই দুইটা আসবে, এর বাইরে আসবে না।
তো এই দুইটা কোশ্চেনের প্রথম যেটা ছিল সেটা নিয়ে একটু আলোচনা করি, দ্বিতীয়টা নিয়ে তোমরা থিওরি আলোচনা এটা তোমরা পড়ে নিলেই হয়ে যাবে, একবার পড়লেই মনে থাকবে আশা করি যদি মনোযোগ দিয়ে পড়ো। মাইক্রোওয়েভ ওভেনের কার্যাবলী যেটা ছিল সেটা হইল অপারেশন অফ মাইক্রোওয়েভ ওভেন অপারেশন অফ মাইক্রোওয়েভ ওভেন। আচ্ছা, এখানে একটা ব্লক ডায়াগ্রাম আকারে দেয়া আছে। আচ্ছা, এটা না দিয়ে তোমরা আমি যেটা লিখে দেই এটা দিতে পারো। ইটস গনা বি ইজি, এটা ওটার থেকে সহজ। পাওয়ার সাপ্লাই কন্ট্রোল। এই হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনের একটা সরল ব্লক ডায়াগ্রাম। এটা আসলে ইজি হবে, হ্যাঁ, এটা তুলনামূলক ইজি। তো এখানে কয়টা ব্লক আছে? একটা, এটা হচ্ছে এটা সাহায্যে কি করা হয় তুমি এটা থেকে বর্ণনাও দিতে পারবা খুব সহজে, হ্যাঁ। তো পাওয়ার সাপ্লাই ব্লক, পাওয়ার সাপ্লাই কি করে? পাওয়ার সাপ্লাই মূলত মাইক্রোওয়েভকে যত ধরনের পাওয়ার দরকার হয়, এক একটা ব্লকের জন্য এক এক ধরনের ভোল্টেজ দরকার হতে পারে। যে ব্লকের জন্য বা যে অংশের জন্য যতটুকু ভোল্টেজের দরকার হয় সেই ব্লকের জন্য ততখানি ভোল্টেজ সে সরবরাহ করে, সেই ব্লকের জন্য ততখানি ভোল্টেজ সে সরবরাহ করে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল। এই যে এখানে সামনে মাইক্রোওয়েভের সামনে ডান পাশে বা বাম পাশে, বেশিরভাগে ডান পাশেই থাকে বিভিন্ন বাটন সেট করা থাকে, যেগুলো সাহায্যে তুমি টাইমার কখন অন হবে কখন অফ হবে এগুলো তোমরা হচ্ছে করতে পারো, কন্ট্রোল করতে পারো। সেই কন্ট্রোল করার জন্য কিছু ইনপুট বাটন থাকে বা টাচ স্ক্রিন থাকে, যার সাহায্যে মাইক্রোওয়েভকে নির্দিষ্ট সময়ের মধ্যে কন্ট্রোল করা যায়, যাকে ফ্রন্ট প্যানেল বলছি, হ্যাঁ। আর এটা হচ্ছে প্রসেসিং ইউনিট। প্রসেসিং ইউনিট সাচ কাইন্ড অফ প্রসেসর ইজ দিস,
এটা কীরকম প্রসেসর, এই যে মাইক্রোওয়েভ কখন এই যে ফ্রন্ট প্যানেলে যে ইনস্ট্রাকশন দিছি সেই অনুযায়ী কতখানি হিট হবে, কত সময় ধরে হিট হবে সেটা প্রসেস করে। এরপর হচ্ছে ম্যাগনেট্রন যেটা আছে, ম্যাগনেট্রন মূলত এখানে অনেক ভোল্টেজ উৎপন্ন হয়, প্রায় 2000 ভোল্ট এসি ভোল্টেজ বা আরএমএস ভ্যালু উৎপন্ন হয়। হ্যাঁ, তো এটা এই 2000 ভোল্ট যখন একটা হাই ভোল্টেজ এখানে স্টোর হয় তো সেটা কি বলে মাইক্রোওয়েভ উৎপন্ন করে। আর মাইক্রোওয়েভ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করে তখন বিশেষ করে কোনো বস্তুর ভিতর দিয়ে যখন ছোটাছুটি করবে তখন সেটা তাপ উৎপন্ন করবে। তো অনেক সময় দেখা যাবে যে মাইক্রোওয়েভে যদি তুমি মেটালের কোনো ইকুইপমেন্ট দাও, হ্যাঁ, মেটালের কোনো বা স্টিল, বিশেষ করে সবচেয়ে সেন্সিটিভ বিষয় স্টিল এর যদি কোনো পাত্র বা ইকুইপমেন্ট ভিতরে দাও তাহলে সেটা হয়ে যায় কি, সেটা অত্যাধিক গরম হয়ে যায় এবং মাইক্রোওয়েভ ওভেন পুরো ব্লাস্ট হয়ে যায়। এটা কেন হয়, এই যে ম্যাগনেট্রনটা কি করে, ম্যাগনেট্রন হাই ভোল্টেজ প্রায় 2000 ভোল্টের মাইক্রোওয়েভ উৎপন্ন করে যেটা ওই খাদ্যদ্রব্যের ভিতর দিয়ে ছোটাছুটি করে। তো এখানে যদি কোনো স্টিলের পাত্র তুমি দিয়ে দাও তো স্টিলের পাত্রের ভিতরে অণুপরমাণুগুলো ছোটাছুটি শুরু হবে। তো এটা কঠিন একটা জিনিস, মানে কঠিন পদার্থ, এবং এর ভিতরে অণুপরমাণু যদি ছোটাছুটি করে এটা হুট করে অনেক গরম হয়ে যায় এবং ব্লাস্ট হয়ে যায়। তো এই জন্য মূলত মাইক্রোওয়েভ ওভেনে সিরামিক্স বা কাচের পাত্র ব্যবহার করা হয়, তোমার হচ্ছে স্টিলের পাত্র ব্যবহার করা হয় না। আর হচ্ছে এটা ওই যে মাইক্রোওয়েভ খাদ্যের ভিতরে প্রবেশ করে খাদ্যদ্রব্যের কণাগুলোকে কম্পন সৃষ্টি করে এবং খাদ্যদ্রব্য গরম হয়। তো এই পোর্শনটা চলে গেল। এরপর টেম্পারেচার কন্ট্রোল করার জন্য টেম্পারেচার একটা কন্ট্রোলার দেয়া আছে। তারপর ইন্টারফেসিং সার্কিটরি, ইন্টারফেসিং হচ্ছে এটা হচ্ছে অনেক মাইক্রোওয়েভ আছে যেটা তুমি হচ্ছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করতে পারো, বা হোম অটোমেশন সিস্টেম সম্পর্কে তোমাদের ধারণা আছে, যেগুলো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স বাসাবাড়িতে ব্যবহার করা হয় এগুলো বেশিরভাগই অটোমেটেড হয়, অর্থাৎ ভয়েস কমান্ড বা কি বলে রিমোট কন্ট্রোল টাইপ হয়ে থাকে। তো সেটাকে ইন্টারফেস করার জন্য, ইন্টারফেসিং মানে হচ্ছে যোগাযোগ, এক ডিভাইস থেকে আরেক ডিভাইস যোগাযোগ করার জন্য ইন্টারফেসিং সার্কিটরি বা সার্কিট ব্যবহার করা হয়। অ্যান্ড হচ্ছে টার্নটেবল মোটর কি করে, হিটিং অবজেক্ট, অর্থাৎ এখানে অনেক বেশি হিট হয় না, ম্যাগনেট্রন খাদ্যদ্রব্যকে গরম করতেছে, অনেক হিট তৈরি করতেছে। তো এই হিটটা যাতে মাইক্রোওয়েভের সার্কিটকে গরম করে না ফেলতে পারে এজন্য ঠান্ডা করার জন্য একটা মোটর ব্যবহার করা হয় বা কুলার ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় টার্নটেবল মোটর, যেটা হচ্ছে হিটিং অবজেক্টের সাথে যুক্ত থাকে। হিটিং অবজেক্ট কি করে, গরম বাতাসকে বাইরে বের করে দেয়। তো এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা, যেখানে মাইক্রোওয়েভ নিয়ে আলোচনা করা হয়ে গেছে। দুইটা কোশ্চেন আসতে পারে সেটা নিয়েও আমি লিখে দিয়েছি, তার মধ্যে একটা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাব। হ্যাঁ, তৃতীয় অধ্যায়ে চলে যাব। তৃতীয় অধ্যায় কি, তৃতীয় অধ্যায় হচ্ছে ইন্ডাকশন অ্যান্ড ইনফ্রারেড কুকার। ইনফ্রারেড কুকার, দুই প্রকার কুকার আছে, একটা ইন্ডাকশন কুকার আর একটা ইনফ্রারেড কুকার। এই দুই প্রকার কুকার নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এই অধ্যায়ে দুই প্রকার কুকার নিয়েই আলোচনা বা শিখব, ধারণা নিব। ওকে, তো ইন্ডাকশনটা কি, ইন্ডাকশন কুকার কি, যে কুকার মূলত ইলেকট্রোম্যাগনেটিক
ইন্ডাকশন নীতিতে কাজ করে খাদ্যবস্তুকে গরম করে, খাদ্যবস্তুকে গরম করে, তাকেই মূলত বলা হয় ইন্ডাকশন কুকার। হ্যাঁ, তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা আসলে কি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা আসলে কি? হ্যাঁ, যদি কার্যবলী চাই বা ব্লক ডায়াগ্রাম চাই, ব্লক ডায়াগ্রাম চাইলেও এই ব্লক ডায়াগ্রামে দিয়ে দিবা, কার্যবলী চাইলেও এই ব্লক ডায়াগ্রাম দিয়ে দিবা, দিয়ে বর্ণনা দিতে হবে। হ্যাঁ, শুধু ব্লক ডায়াগ্রাম দিলে হবে না, এটা দিলেই হয়ে যাবে। কার্যবলী চাইলেও এটা দিলেই হয়ে যাবে, দুইটার কাজ একই। ঠিক আছে, ওকে। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হলো একটা নীতি, যেটা বিজ্ঞানী ফ্যারাডে এই নীতিটা আবিষ্কার করছে আর কি। এটা একটা লোহার দণ্ড বা ধাতব দণ্ড, হ্যাঁ, এটা একটা ধাতব, এই যে এই সাদা অংশটা দেখছো স্কোয়ার শেপের, সেটা একটা ধাতব দণ্ড। এই ধাতব দণ্ডের ভিতরে যদি কয়েল পেঁচানো হয়, ধাতব দণ্ডের ভিতরে যদি কয়েল পেঁচানো হয় এবং এখানে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়, দুই সিস্টেমে হতে পারে। একটা হচ্ছে এই ধাতব দণ্ডের ভিতরে যদি এই ধাতব দণ্ডের চারপাশে কয়েল পেঁচানো হয়, অর্থাৎ কি বলে বৈদ্যুতিক তার পেঁচানো হয়, এবং এই বৈদ্যুতিক তারের দুই প্রান্তে কি সাপ্লাই দেওয়া হয়? ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়। হ্যাঁ, ভোল্টেজ সাপ্লাই দেওয়া হলে আরেকটা শর্ত আছে, এই ধাতব দণ্ড যদি এই কয়েলের চারপাশে নড়াচড়া করে, অর্থাৎ সে এই পাশে যায় আবার এই পাশে যায়, ডান পাশে বাম পাশে টুকিটাকি নড়াচড়া করে বা কম্পন সৃষ্টি হয়, তাহলে এই দিক দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ উৎপন্ন হয়। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ উৎপন্ন হয় এই ধাতব দণ্ডের চারপাশে। হ্যাঁ, তো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন উৎপন্ন হচ্ছে, তখন যখনই দুইটা কাজ, প্রথম হচ্ছে দণ্ডের চারপাশে তুমি কয়েল পেঁচাইলা, বিদ্যুৎ সাপ্লাই দিলা, এবং ধাতব দণ্ডটা যদি নড়াচড়া করে তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ উৎপন্ন হয়। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন উৎপন্ন হয় তখন এই ধাতব দণ্ডটাও গরম হয়ে যায়, অর্থাৎ সে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ উৎপন্ন করতেছে, সে নিজে চুম্বক হয়ে যাচ্ছে, যার ফলে কি তার আন্তঃআণবিক যে পরমাণু অনুপরমাণুগুলো আছে এগুলোর মধ্যে কম্পন সৃষ্টি হয় এবং গরম হয়ে যায়, যার ফলে এটা হিট তৈরি করে। আর এই হিটকে কাজে লাগিয়েই মূলত ইন্ডাকশন কুকার রান্না বান্নার কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে। তো এ হচ্ছে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি। নীতিটা কি? যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি এই তারের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ চালনা করো, তাহলে এই পরিবাহীর চারপাশে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ উৎপন্ন হবে। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ উৎপন্ন হয় যেখানে, সেই জিনিসটা আসলে সেই ধাতুটা গরম হয়ে যায়, অর্থাৎ কম্পন সৃষ্টি করে। একটা হচ্ছে এই ধাতুটা যদি কম্পন তৈরি হয় তাহলে এখানে ভোল্টেজ উৎপন্ন হবে, আর এখান থেকে যদি ভোল্টেজ দাও তাহলে এই ধাতুতে কম্পন উৎপন্ন হয়। দুইটা প্রসেস। যদি এই দ্বন্দ্বটার কম্পন তৈরি করতে পারো, কম্পন বা নড়াচড়া করাইতে পারো এই দ্বন্দ্বটাকে, তাহলে এখান দিয়ে কারেন্ট প্রবাহিত হবে বা ভোল্টেজ উৎপন্ন হবে। এখানে আমি এর আড়াআড়িতে একটা ভোল্টেজ পাবো। হ্যাঁ, নড়াচড়া করাইলে এর আড়াআড়িতে আমরা একটা ভোল্টেজ পাবো। অথবা এখানে যদি ভোল্টেজ দেওয়া হয়, যেটা ভোল্টেজ দিয়ে একটা তারের সাহায্যে ভোল্টেজ দিলা এবং তারটা একটা দ্বন্দ্বের সাহায্যে পেঁচানো হয়, দ্বন্দ্বের পেঁচাইলে ওই দ্বন্দ্বটা কি বলছি, প্রথম কথা হইল যদি একটা ধাতব দণ্ডের চারপাশে তার পেঁচানো হয় এবং সেটা বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়, তখন এই ধাতব দণ্ডটা কম্পন তৈরি করবে বা নড়াচড়া করবে। আর দ্বিতীয়টা হচ্ছে এই ধাতব দণ্ড যদি নড়াচড়া করে, রিভার্স প্রসেস মানে উল্টা প্রসেসটা,
যদি ধাতব দণ্ড নড়াচড়া করে তাহলে এখানে ভোল্টেজ উৎপন্ন হবে। তো ইন্ডাকশন কুকারে প্রথম প্রিন্সিপালটা কাজে লাগানো হয়, এখানে ভোল্টেজ দেওয়া হয় যার ফলে এই ধাতব দণ্ডটা নড়াচড়া করে বা কম্পন তৈরি করে। তো ওখানে ধাতব দণ্ড থাকে না, ওখানে হচ্ছে তোমার যেরকম তোমরা হিটার দেখে থাকবে, হিটারে হচ্ছে ট্যাংস্টেন কয়েল ব্যবহার করা হয়। তো ইন্ডাকশন কুকারে এরকম কয়েল ব্যবহার করা হয় যেগুলো হচ্ছে কম্পন তৈরি করার ফলে ওগুলো লাল হয়ে যায়, গরম হয়ে যায়, হ্যাঁ, এবং আস্তে আস্তে হিট তৈরি করে, যে হিটের সাহায্যে ইলেকট্রো ম্যাগনেটিক কি বলে ইন্ডাকশন কুকার কাজ করে। ওকে, হ্যাঁ, ওকে। তো এই ছিল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি। আর ইনফ্রারেড কুকার কিভাবে কাজ করে, এক ধরনের রশ্মি আছে, সেই রশ্মিকে বলা হয় ইনফ্রারেড। ইনফ্রারেড ইনফ্রারেড রে মানে আলোক রশ্মিরও বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আছে বা ফ্রিকোয়েন্সি আছে, হ্যাঁ, আলোক রশ্মির বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বা ফ্রিকোয়েন্সি আছে। তো সেই একটা নির্দিষ্ট রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে বলা হয়, মানে আলোর একটা নির্দিষ্ট রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে বলা হয় ইনফ্রারেড রে বা ইনফ্রারেড রশ্মি। এটা কিন্তু একটা আলোক রশ্মি যেটার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, অবশ্যই এটা হাই ফ্রিকোয়েন্সি। তো হাই ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা ধরো এটা একটা প্লেট, এই প্লেটের ভিতরে এই ফ্রিকোয়েন্সি চালনা করানো হয়। হ্যাঁ, তো ধরো এটা একটা প্লেট, প্লেটের উপরে পাত্র আছে, একটা ডিশ আছে, হ্যাঁ, প্লেটের উপরে পাত্র আছে। তো এই প্লেটে হচ্ছে কি চালনা করা হয় ইনফ্রারেড রে। তো ইনফ্রারেড রে হচ্ছে আলোক রশ্মির এমন প্রকার তরঙ্গ যেই তরঙ্গর ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়। তো ইনফ্রারেড রে যদি কোনো একটা, এটা পাত্রের নিচে একটা ধাতব প্লেট থাকে, তো ইনফ্রারেড রে যদি কোনো একটা ধাতব প্লেটে চালনা করা হয়, তার ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার কারণে ওই যে মাইক্রোওয়েভ ওভেন আমরা গত অধ্যায়ে আলোচনা করলাম না, তো মাইক্রোওয়েভ কি করে, খাদ্যের ভিতরে ঢুকে কম্পন মানে হিট উৎপন্ন করার মূল প্রিন্সিপাল, মাইক্রোওয়েভ ওভেন বলো, ইনফ্রারেড, ইন্ডাকশন কুকার, হিট উৎপন্ন করার মূল প্রিন্সিপাল হচ্ছে কাঁপাকাঁপি করা, কম্পন তৈরি করা, কম্পনের ফলে হিট উৎপন্ন হয়। তো এরা যে কোনো না কোনোভাবে হিট উৎপন্ন মানে কম্পন তৈরি করে। মাইক্রোওয়েভ কি করে, মাইক্রোওয়েভ প্রডিউস করে খাবারের মধ্যে কম্পন তৈরি করে এবং সেখান থেকে হিট উৎপন্ন হয়। তারপর হচ্ছে কি বলে ইন্ডাকশন কুকার কিভাবে কাজ করে, ইন্ডাকশন কুকার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে যখন তারের ভিতরে কি বলে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়, সেটা কম্পন তৈরি করে এবং সেটা ফিলামেন্টকে গরম করে হিট উৎপন্ন করে। আর ইনফ্রারেড রে কি করে, ইনফ্রারেড রে এমন এক ধরনের আলোক রশ্মি যেখানে ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার কারণে সেটা যদি ধাতব প্লেটে চালনা করা হয়, তাহলে ধাতব প্লেট বরাবর ফ্রিকোয়েন্সিটা গিয়ে ওই ধাতব প্লেটটাকে উত্তপ্ত করে, যার ফলে খাবারও গরম হয়। হ্যাঁ, তো এর সাহায্যে ইনফ্রারেড কুকার কাজ করে। তো ইন্ডাকশন কুকারে অনেক কিছু কিছু ইন্ডাকশন কুকার দেখবা যে গরম হয়, ইন্ডাকশন কুকারের প্লেটটা গরম হয়ে যায়, কিছু কিছু ইন্ডাকশন কুকারের প্লেটটা গরম হয় না। তো বেশিরভাগ ইন্ডাকশন কুকারে যেটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে কাজ করে, সেই কুকারের প্লেটগুলো গরম হয়। আর ইনফ্রারেড কুকার যেটা আছে তোমাদের বাসায় দেখে থাকবে, আমি দুইটা কুকারই দেখছি, আগে মূলত আমাদের বাসায় ইন্ডাকশন কুকার ব্যবহার করা হয়তো, এখন ইনফ্রারেড কুকার ব্যবহার করা হয়। তো ইনফ্রারেড কুকার যেটা, সেটা কিন্তু দেখবা যে ওর প্লেটটা গরম হয় না। হ্যাঁ, হাত দিয়ে তুমি রাখতে পারো, দেখো উপরে রান্না হচ্ছে, তুমি ওই পাত্রটা, রান্নার পাত্রটা সরিয়ে তুমি ওখানে হাতও দিয়ে দিতে পারবে, কোনো সমস্যাই হবে না, ঠান্ডা থেকে যাবে। তো এটা ইনফ্রারেড কুকারের তলা গরম হয় না কেন, কারণ এটা হচ্ছে তোমার হিট ডিরেক্ট ওই প্লেটে উৎপন্ন করে না, হিট ডিরেক্ট খাবারের মধ্যে চলে যায়। হ্যাঁ, হিট ডিরেক্ট কি করে, খাবারের মধ্যে চলে যায়, যার ফলে খাবারে ওই যে মাইক্রোওয়েভ ওভেন যেভাবে কম্পন তৈরি করে খাবারকে গরম করে, ঠিক তেমনিভাবে ইনফ্রারেড কুকার ইনফ্রারেড রে খাবারের ভিতরে ঢুকাই দিয়ে
খাবারগুলোকে গরম করে, যার ফলে ইনফ্রারেড রের নিচের তলটা গরম হয় না। ইন্ডাকশন কুকারের বেশিরভাগই নিচের তলটা গরম হয়ে যায়, কারণ এটা হচ্ছে কম্পন তৈরি করে ডিরেক্টলি প্লেটটা, যার ফলে খাবারের পাত্রটাও গরম হয়, খাবারও গরম হয়। কিন্তু ইনফ্রারেড রে ডিরেক্ট খাবারের পাত্র ভেদ করে খাবারে প্রবেশ করে খাবারকে ডিরেক্ট গরম করে। তো এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে মূলত ইন্ডাকশন কুকার আর ইনফ্রারেড কুকার কাজ করে। হ্যাঁ, তো এই অধ্যায় থেকে কি পড়বা? এই অধ্যায় থেকে পড়বা ইন্ডাকশন কুকারের কার্যাবলী। এটা পড়লেই হয়ে যাবে। এই সার্কিটটা আমি আর আঁকাইলাম না, যেহেতু বেসিক আলোচনা করছি। এই বেসিকের ইন্ডাকশন কুকার কাজ করে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে, আর ইনফ্রারেড কুকার কাজ করে তোমার হচ্ছে ওই ইনফ্রারেড রে খাবারের ভিতর ঢুকে যেয়ে খাবার গরম করার নীতিতে কাজ করে মূলত। হ্যাঁ, তো এইগুলো নিয়ে এই অধ্যায়ের রচনামূলক আর আমি আলোচনা করলাম না। যে নীতিতে কাজ করে এই নীতি ফলো করে যদি তুমি ডিসক্রাইব করো কোনো রচনামূলককে তাহলেই হয়ে যাবে ইনফ্রারেড কুকারের কার্যাবলী। এই অধ্যায় থেকে রচনামূলক হিসেবে আসতে পারে। তবে তোমরা চাইলে ইন্ডাকশন কুকারের যে বিভিন্ন অংশ আছে এটা রিডিং পড়ে নিতে পারো। হ্যাঁ, এটা রিডিং পড়ে নিতে পারো, ইন্ডাকশন কুকারের বিভিন্ন কম্পোনেন্টের বর্ণনা। হ্যাঁ, এটা রিডিং পড়ে নিলে কি হবে, ইন্ডাকশন কুকারের ভিতরে কয়েল, হিট সিঙ্ক, তারপর হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে আলোচনা করা আছে। তুমি যদি ওই ওই পরিচ্ছেদটা পড়ো তাহলে কি হবে, এই ইন্ডাকশন কুকারের যে কার্যাবলী কিভাবে কাজ করে, কোন কম্পোনেন্ট কিভাবে কাজ করে, এটা ডিটেইলে লিখতে পারবা। যদি ওই রচনামূলক বাই চান্স চলে আসে তাহলে ওটাও দিয়ে অ্যান্সার করতে পারবা। কোনটার কথা বলছি? ইন্ডাকশন কুকারের বিভিন্ন কম্পোনেন্টের বর্ণনা। হ্যাঁ, এটা আসতেও পারে, নাও আসতে পারে, তবে এটা আসার সম্ভাবনা বেশি, ইন্ডাকশন কুকারের কার্যাবলী কিভাবে কাজ করে। হ্যাঁ, তবে ওটা পড়ে রাখলেও এটা অ্যান্সার করতে বা লিখতে পারবা বেশি, আর ওটা আসলে তো ওটা দিতে পারবা। তো এই অধ্যায়ে ইম্পর্টেন্ট এটা। এর পাশাপাশি তুমি ইন্ডাকশন কুকারের বিভিন্ন কম্পোনেন্টের বর্ণনা এটাও পড়ে নিতে পারো চাইলে। হ্যাঁ, ওকে। আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাব। চতুর্থ অধ্যায়ে কি নিয়ে আলোচনা করা আছে? এনার্জি সেভিং এলইডি বাল্ব। এনার্জি সেভিং এলইডি বাল্ব। ঠিক আছে, এনার্জি সেভিং এলইডি বাল্ব। তো বৈদ্যুতিক বাতি বা বাল্ব আবিষ্কার হয় অনেক আগে। বৈদ্যুতিক বাতি বা বাল্ব আবিষ্কার হয় অনেক আগে। সেই এই বাল্ব বা বৈদ্যুতিক বাতি আবিষ্কারের জার্নি শুরু হয় 1879 সাল থেকে। কে আবিষ্কার করে? থমাস আলভা এডিসন 1879 সালে ট্যাংস্টেন ফিলামেন্ট
ল্যাম্প আবিষ্কার করে। হ্যান্ড রেইজ করছো কেউ? বলতে পারো, সমস্যা নাই। ফাহিম কিছু বলবা? ওকে, 1879 সালে থমাস আলভা এডিসন ট্যাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প আবিষ্কার করে, যেটা আমরা অনেক দিন এটা চলছে, হ্যাঁ, যেটাকে আমরা সাধারণত হলুদ বাতি নামে চিনতাম। তোমরা দেখছো কিনা জানি না, তবে আমরা যখন ছোট ছিলাম তখন এই লাইটই ব্যবহার হতো। এলইডি অনেক পরে আসছে। মূলত হলুদ কালারের যে আলো দিত যে বাতি, তাকেই মূলত এই থমাস আলভা এডিসন আবিষ্কার করে, যেটাকে ট্যাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প বলা হয়। হ্যাঁ, তো এটা হয়তো কি প্রচুর ইলেকট্রিক পাওয়ার খরচ করত। এই ট্যাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প প্রচুর ইলেকট্রিক পাওয়ার অপচয় করত। ট্যাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প কি করত? প্রচুর ইলেকট্রিক পাওয়ার অপচয় করত। হ্যাঁ, তো এই অপচয় রোধ করার জন্য বিজ্ঞানীরা ভাবতে থাকে ক্রমাগত এমন টেকনোলজি নিয়ে আসে যার ফলে কি বলে লাইটগুলো যাতে বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে ওঠে, অর্থাৎ এই যে তোমার এটা যদি ইলেকট্রিক সাপ্লাই 100% কি বলে খরচ করে, তাহলে এনার্জি সেভিং ল্যাম্প আমরা যেগুলো দেখছি এখন বাজারে, এগুলো তার থেকে -80 to 90% কম ইলেকট্রিক পাওয়ার সরবরাহ অপচয় করে। হ্যাঁ, তো এই ট্যাংস্টেন ফিলামেন্টের থেকে 80 থেকে 90% কম ইলেকট্রিক পাওয়ার কি বলে ব্যবহার করে যে ল্যাম্পগুলো আবিষ্কার করা হয়, সেগুলোকেই মূলত বলা হয় এনার্জি সেভিং ল্যাম্প। এই এনার্জি সেভিং ল্যাম্পের সাহায্যে কি করা হয়, এই যে গতানুগতিক যে লাইটগুলো ছিল সেগুলোর থেকে কম অপচয়কারী লাইট বা কম ইলেকট্রিক এনার্জি তৈরি করা লাইট কি বলে তৈরি করা হয়, যার ফলে কি ইলেকট্রিসিটির অপচয় খুবই কমে যায়। হ্যাঁ, ইলেকট্রিসিটির অপচয় খুবই কমে যায়। মিটিং লিংক চলে গেছে, আমি আবার দিচ্ছি, সমস্যা নাই। আমরা এই অধ্যায় শেষ করে নামাজের ব্রেক নিব। হ্যাঁ, ওকে, নামাজের ব্রেক 10 মিনিট নিব আমরা অধ্যায় শেষ করে। তো 1879 সালে থমাস আলভা এডিসন যে ট্যাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প বা হলুদ বাতি আবিষ্কার করছিল, সেটা খুবই বিদ্যুৎ অপচয় করত। সেখান থেকে এই অপচয় দূর করার জন্য বিজ্ঞানীরা কিছু ল্যাম্প আবিষ্কার করে, যেগুলোকে এনার্জি সেভিং ল্যাম্প বলা হয়। সেগুলো কি করে 80 থেকে 90% এনার্জি সেভ করে এই গতানুগতিক ল্যাম্প থেকে। হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটাকে বলা হয় এলইডি বা লাইট ইমিটিং ডায়োড। লাইট ইমিটিং ডায়োড। তো এই লাইট ইমিটিং ডায়োড এটা হচ্ছে এনার্জি সেভিং ল্যাম্পের মধ্যে সবচেয়ে কার্যকরী একটা ল্যাম্প। ঠিক আছে, ওকে। তো আমরা এই ফারিহা, তোমার মাইক্রোফোন অফ করো। ওকে, তো আমরা এই অধ্যায়ে মূলত এনার্জি সেভিং ল্যাম্প বলতে এলইডি বা লাইট ইমিটিং ডায়োড নিয়েই বেশি আলোচনা করা আছে।
তবে অন্যান্য ল্যাম্প নিয়েও আলোচনা করা আছে। মুখ্য আলোচনা মূলত এলইডি নিয়েই, এই অধ্যায়ে মুখ্য আলোচনা হচ্ছে এলইডি বা লাইট ইমিটিং ডায়োড নিয়েই। তো এই অধ্যায় থেকে আরো অনেক আলোচনা আছে, টিউব লাইট নিয়ে আলোচনা আছে, তারপর হ্যালোজেন লাইট নিয়ে আলোচনা আছে। হ্যালোজেন লাইটগুলো কি, ওই যেগুলো হচ্ছে পাম্প দিয়ে, হ্যাঁ পাম্প, ওই যে তোমার আগে তোমরা দেখেছো কিনা জানি না, আমাদের সময় ছিল একবারে যখন পিচ্ছি ছিলাম আমরা, তখন বিয়ে বাড়িতে হ্যালোজেন লাইট দিয়ে অর্থাৎ পাম্প করে করে, এগুলো মূলত কেরোসিনে চলতো, আলো তৈরি করা হতো, যেটা পুরো এলাকায় অনেক এলাকা জুড়ে আলো তৈরি করতো। তো সেগুলো এনার্জি সেভ কম করতো, মানে হ্যাঁ। সারাজ কিছু বলবা? ওকে, তো তোমার এই হ্যালোজেন বলো, টিউব লাইট বলো, এগুলো এনার্জি সেভ করে, তবে খুবই কম। হ্যাঁ, এনার্জি সেভ করে, তবে এনার্জি সেভিং এর পরিমাণ এই যে এলইডি এর তুলনায় কম। সবচেয়ে বেশি এনার্জি সেভ করে, যেটা এখন সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে, সেটাকে আমরা বলছি এলইডি বা লাইট ইমিটিং ডায়োড। তো এই অধ্যায় থেকে যদি রচনামূলক আসে তাহলে এই এলইডিটাই আসবে। হ্যাঁ, এই অধ্যায় থেকে রচনামূলক আসলে এলইডি সম্পর্কিত রচনামূলকই আসবে, যেটা হচ্ছে এলইডি ল্যাম্প এর কার্যাবলী বর্ণনা করো। ঠিক আছে, আসলে এই রচনামূলক আসার সম্ভাবনা অনেক বেশি। তো এলইডি আসলে কি দিয়ে তৈরি? এলইডি হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। এলইডি কি? লাইট ইমিটিং ডায়োড। তো ডায়োড হচ্ছে কি? ডায়োড সম্পর্কে তোমরা বেসিক ইলেকট্রনিক্সের ডিটেইলে পড়াশোনা করেছো। হ্যাঁ, ডায়োডের দুইটা প্রান্ত থাকে, একটা পি আর একটা এন। হ্যাঁ, পি টাইপে পজিটিভের সংখ্যা বেশি থাকে, আর এন টাইপে নেগেটিভের সংখ্যা বেশি থাকে। যখন ডায়োডে আমি ফরওয়ার্ড বায়াস দেই, অর্থাৎ পজিটিভের সাথে ব্যাটারির পি প্রান্ত এবং নেগেটিভের সাথে কি বলে ডায়োডের এন প্রান্ত যখন আমরা যুক্ত করি, তখন কি হয়? তখন এই ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। কিভাবে কারেন্ট প্রবাহিত হয় এগুলো তোমরা ডিটেইলে আলোচনা শুনেছো। তো এলইডি বা লাইট ইমিটিং ডায়োডেরই একটা রূপ, তবে এটা একটা বিশেষ রূপ। হ্যাঁ, এটা একটা বিশেষ রূপ। এটাতে এই পিএন জাংশন যে তৈরি করা হচ্ছে, সেটা মূলত সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি করা হয়। সেমিকন্ডাক্টরের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সিলিকন। সিলিকনের সাথে ত্রিযোজী মৌল মিশ্রিত করে কি তৈরি করা হয়? এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়, আর পঞ্চযোজী মৌল মিশ্রিত করে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয় সিলিকনের সাথে। তো লাইট ইমিটিং ডায়োড, এটা হচ্ছে সাধারণ ডায়োড তৈরির প্রক্রিয়া। আর লাইট ইমিটিং ডায়োডের সাথে লাইট ইমিটিং ডায়োড বা এলইডি তৈরি করা হয় সিলিকনের সাথে সিলিকন ডাইঅক্সাইড এর মিশ্রণ করানো হয়। তো সিলিকন ডাইঅক্সাইড এর মিশ্রণ, তারপর হচ্ছে ক্যাডমিয়াম, আরও কিছু মৌল আছে যেগুলো মিশ্রণ করলে কি হয়? এই ডায়োডটা তৈরি হচ্ছে কি? সাধারণ ডায়োড তৈরি হতো যা সিলিকনের সাথে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল মিশ্রিত করে, কিন্তু লাইট ইমিটিং ডায়োড তৈরি হয় সিলিকনের সাথে সিলিকন ডাইঅক্সাইড প্লাস ক্যাডমিয়াম, আরও কিছু পদার্থ আছে যেগুলো মিশ্রিত করে লাইট ইমিটিং ডায়োড তৈরি করা হয়। তো এই সিলিকনের সাথে তোমার হচ্ছে সাধারণ ডায়োড কিন্তু আলো উৎপন্ন করে না, কিন্তু সিলিকনের সাথে এই সিলিকন ডাইঅক্সাইড বা ক্যাডমিয়াম আরও কিছু বিশেষ ধরনের পদার্থ মিশ্রিত করার ফলে কি হয়? এই যে এই ডায়োডের ভিতরেই তো এই ম্যাটেরিয়ালগুলো আছে, তাই না? তো এই ম্যাটেরিয়ালগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই ম্যাটেরিয়ালগুলোর ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে, তখন এই ম্যাটেরিয়ালগুলো থেকে আলো ছড়াবে। হ্যাঁ, এগুলো কি করবে?
তোমার হচ্ছে হিট উৎপন্ন করবে বা কম্পন তৈরি করবে। যেখানে কম্পন তৈরি হয় সেখান থেকেই কিন্তু আলো উৎপন্ন হয়। তো লাইট ইমিটিং ডায়োড হচ্ছে এমন এক ধরনের ডায়োড যেখানে সিলিকনের পাশাপাশি কিছু বিশেষ ধরনের পদার্থ ব্যবহার করা হয়, যেগুলোতে বিদ্যুৎ প্রবাহিত করলে সেগুলো থেকে আলো ছড়ায় এবং খুব অতি অল্প এনার্জিতে ব্যাপক পরিমাণ আলো উৎপন্ন করে। ঠিক আছে, তো এর মাধ্যমে মূলত এলইডি বা লাইট ইমিটিং ডায়োড কাজ করে। ভিডিও যেখানে আপলোড হবে সেই ইউটিউব চ্যানেলের নাম হলো ইলেকট্রন বাই তানজিম। হ্যাঁ, এই নামে সার্চ করলেই তোমরা ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবা। তো ইউটিউব চ্যানেলেই ভিডিওটা থাকবে, চাইলে দেখে নিতে পারো। তো আমরা শুরু করি তাহলে পঞ্চম অধ্যায় থেকে। চতুর্থ অধ্যায় থেকে কি আসতে পারে? এলইডি এর কার্যাবলী আসতে পারে। পঞ্চম অধ্যায় আলোচনা করা আছে ওয়াশিং মেশিন নিয়ে। ওয়াশিং মেশিন নিয়ে আলোচনা করা হয়েছে। তো ওয়াশিং মেশিন নিয়ে আমরা হচ্ছে খুব ডিটেইলে আলোচনা করার কিছুই নাই। বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে আলোচনা করা আছে। ওয়াশিং মেশিন কি এটা সবাই জানো তোমরা। হ্যাঁ, ওয়াশিং মেশিন কিভাবে কাজ করে এটা হয়তো বা অনেকে জানো না, তবে ওয়াশিং মেশিন কি এটা সম্পর্কে আশা করি সবারই ধারণা আছে। হ্যাঁ, ওয়াশিং মেশিন প্রধানত তিন প্রকার। একটা হচ্ছে কনভেনশনাল টাইপ, আর একটা হচ্ছে সেমি অটোমেটিক, আর একটা হচ্ছে অটোমেটিক। কনভেনশনাল টাইপে শুধু কাপড় পরিষ্কার করা হয়, আর সেমি অটোমেটিকে এবং অটোমেটিকে দুইটা কাজই হয়, পরিষ্কার প্লাস শুকানো। এই দুইটা কাজই হয় সেমি অটোমেটিক অ্যান্ড অটোমেটিক মেশিনে। ঠিক আছে, তো এই সেমি অটোমেটিকে দুইটা টাপ থাকে, টুইন টাপ বলতে আসলে বালতি বা ওইরকম কিছু বোঝায়। তো দুইটা একটা টাবে মূলত কাপড়গুলোকে ক্লিন করানো হয়, পরিষ্কার করানো হয়, আর হচ্ছে আর একটা টাবে নিয়ে যাওয়া হয় যেটাতে যেই টাবটা ছিদ্রযুক্ত থাকে, অর্থাৎ কাপড়কে শুকানোর জন্য, পানি বের করে দেওয়ার জন্য এই আরেকটা টাব থাকে। দুইটা টাব থাকে সেমি অটোমেটিক মেশিনে, কিন্তু অটোমেটিক এবং কনভেনশনাল টাইপ মেশিনে একটা টাবই থাকে। হ্যাঁ, কনভেনশনাল টাইপ মেশিনে একটা টাব থাকার কারণ সেখানে জাস্ট কাপড় ক্লিন করানো হয়, শুকানো হয় না। অটোমেটিক টাইপে একটা টাবই থাকে, সেই টাবের ভিতরে কাপড় শুকানো এমনভাবে সিস্টেম করানো থাকে, এমনভাবে ওই টাব বা বালতিতে সিস্টেম করানো থাকে যেটা কাপড় শুকানো এবং কাপড় কি বলে পরিষ্কার করা, দুইটা কাজ একটা টাবের মাধ্যমে করা হয় সেমি অটোমেটিক মেশিনে। আর অটোমেটিক মেশিনে। আর সেমি অটোমেটিক মেশিনে এই শুকানোর জন্য একটা আলাদা টাব ব্যবহার করা হয়, আর হচ্ছে কাপড় পরিষ্কার করার জন্য আর একটা আলাদা টাব ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এই তিন প্রকার হচ্ছে ওয়াশিং মেশিন ব্যবহার করা, তিন টাইপের ওয়াশিং মেশিন হয়ে থাকে। এই অধ্যায় থেকে তোমরা যেটা পড়বা সেটা হইল দুইটা কোয়েশ্চেন পড়তে পারো। সেটা হচ্ছে 1 নাম্বার, ওয়াশিং মেশিন এর বিভিন্ন অংশের বর্ণনা, আরেকটা হচ্ছে ওয়াশিং
মেশিনের কার্যনীতি, ওয়াশিং মেশিন কিভাবে কাজ করে। হ্যাঁ, মূলত তোমাদের বইয়ে একটা চিত্র দেখতে পারো, এরকম একটা টাব দেয়া থাকতে পারে। হ্যাঁ, সেই টাবের ভিতরে এরকম একটা মোটর বা রোলার থাকবে, যেটা একটা মোটর দ্বারা ঘুরবে আর কি। এরকম একটা মেকানিজম থাকবে যার সাহায্যে মূলত কাপড়কে অতি দ্রুত স্পিডে ঘোরানো হয়। হ্যাঁ, তো এই তোমার হচ্ছে এই টাবে হচ্ছে 3 ধাপে মূলত কাজ সম্পূর্ণ হয় বা কাপড় ক্লিনিং হয়। প্রথম হচ্ছে কাপড় ওয়াশিং, ক্লথ ওয়াশিং, দেন ক্লথ স্কুইজিং, and last cloth drying. ওয়াশিং তো পরিষ্কার করা, কাপড় পরিষ্কার করে প্রথম ধাপে, তারপর হচ্ছে কচলানো, মানে ময়লা বের করা, ময়লা বের করার জন্য এটা দরকার হয়, এবং কাপড় শুকানোর জন্য স্কুইজিং দরকার হয়, এন্ড হচ্ছে শুকানো। ঠিক আছে, এই 3টা ধাপে মূলত ওয়াশিং মেশিন কাজ করে। মূলনীতিতে এই 3টা ধাপ নিয়ে আলোচনা করা হয়েছে, এবং ওয়াশিং মেশিনের বিভিন্ন অংশ এটা তোমরা রিডিং পড়ে নিতে পারবা। হ্যাঁ, তো এই হলো তোমার 5ম অধ্যায়, কি কি পড়বা তোমরা সেটার একটা ধারণা দিলাম। অ্যান্ড 6ষ্ঠ অধ্যায় সম্পর্কে একটু বলি। ষষ্ঠ অধ্যায় হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন। রেফ্রিজারেশন, জারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার। রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তিশা তোমার মাইক্রোফোন অফ করো। তো এই রেফ্রিজারেটর আবিষ্কার হয়, আবিষ্কার বলতে এর কনসেপ্ট প্রদান করা হয় 1948 সালে। 1948 সালে রেফ্রিজারেটর বা ফ্রিজের, যেটা আমরা ফ্রিজ নামে চিনি, রেফ্রিজারেটরের কনসেপ্ট দেয়া হয়, যা কোনো বস্তুকে ঠান্ডা করতে পারে। হ্যাঁ, এবং ইনভেন্ট হয় 1834 সালে জ্যাকব পারকিন্স নামে একজন বিজ্ঞানী এই রেফ্রিজারেটর আবিষ্কার করে। তো এই রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার দুইটা একই প্রিন্সিপালে কাজ করে, জাস্ট একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, তো আমরা যদি প্রথমে রেফ্রিজারেটর নিয়ে আলোচনা করি, তো এটার মেইন কম্পোনেন্ট যেগুলো আছে, রেফ্রিজারেটরের মেইন কম্পোনেন্ট যেগুলো, সেটা হচ্ছে একটা হচ্ছে কম্প্রেসর,
কম্প্রেসর, দ্বিতীয় হচ্ছে কন্ডেন্সার, তৃতীয় হচ্ছে ইভাপোরেটর, এন্ড হচ্ছে ক্যাপিলারি টিউব। ক্যাপিলারি টিউব, ঠিক আছে। এগুলো হচ্ছে একটা রেফ্রিজারেটরের মেইন অংশ। কম্পেয়ার টু দ্যাট, আমরা যদি এয়ার কন্ডিশন নিয়ে এয়ার কন্ডিশন নিয়ে একটু দেখতে যাই, তাহলে সেম থিং থাকবে। এই চারটা উপাদান থাকবে কিন্তু, হ্যাঁ, এই চারটা উপাদান থাকবে। তবে এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে একটা এক্সট্রা উপাদান থাকে। এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে একটা এক্সট্রা উপাদান থাকে, সেটা হচ্ছে ব্লোয়ার। এটা হচ্ছে 5 নাম্বার যদি দেই তাহলে হচ্ছে ব্লোয়ার। হ্যাঁ, তো এই কম্পোনেন্টগুলো আসলে কি কাজ করে? এই কম্পোনেন্টগুলো আসলে কি কাজ করে? প্রথমে আসি কম্প্রেসর। কম্প্রেসর আসলে কি করে? কম্প্রেসড করে। কম্প্রেসড মানে কি? কম্প্রেসড মানে হচ্ছে সংকুচিত করা। হ্যাঁ, বাতাসকে এক জায়গায় সংকোচন করে নিয়ে আসাকে বা সংকীর্ণ জায়গার মধ্যে নিয়ে আসাকে কম্প্রেসড করা বা কম্প্রেশন করা বোঝায়। যেই কাজটা করে এই কম্প্রেসর, হ্যাঁ, সে বাতাসকে একবারে সংকুচিত করে ফেলে। হ্যাঁ, তো কম্প্রেসর কি করে? বাতাসকে সংকুচিত করে ফেলে। হ্যাঁ, তো এটা 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 সংকুচিত করে কি? পাম্পের মাধ্যমে। তো বাতাস সংকোচনের প্রয়োজন হয় কেন? সংকোচনের প্রয়োজন হয় কেন? বাতাস যখন সংকুচিত করবা তখন বাতাসের চাপ তৈরি হবে। আগে স্বাভাবিক অবস্থায় যে বায়ুমণ্ডলে বাতাস আছে, যে সেটার যে চাপ, তার থেকে যখন তুমি বাতাসকে আরো বেশি সংকুচিত করবা তখন বাতাসের চাপ তার চেয়ে বহুগুণে বেড়ে যাবে। সেটা অবশ্যই পাম্প বা মোটর দ্বারা করানো হয়। তো যার ফলে কি, এই বেশি প্রেসারযুক্ত বাতাস যদি তুমি কোনো পাইপ বা এই যে ক্যাপিলারি টিউবের মধ্য দিয়ে প্রবাহিত করো, তাহলে সে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারবে। ঠিক আছে? এরপর তোমার হচ্ছে কন্ডেন্সারের কথা পরে আসি। ইভাপোরেটর আসলে কি করে? ইভাপোরেটর হচ্ছে নিম্নচাপ সৃষ্টি করে। নিম্নচাপ সৃষ্টি করে। তোমার কন্ডেন্সার কি করে? উচ্চ চাপ তৈরি করে। আর ক্যাপিলারি টিউবের মাধ্যমে কি হয়? বাতাস স্থানান্তর হয়। ক্যাপিলারি টিউবের মাধ্যমে কি হয়? বাতাস স্থানান্তর হয়। তো কন্ডেন্সারের মাধ্যমে কি, কম্প্রেসরের মাধ্যমে কি? সংকুচিত করানো হয় বা প্রবাহিত করানো হয়। প্রবাহিত করানো হয় কি কাকে? বাতাসকে অবশ্যই। ঠিক আছে? তো এখানে দুইটা প্রসেসে কাজ হয়। একটা হইল প্রথমে কম্প্রেসরে বাতাস বাহির থেকে ইনপুট করানো হয়। কম্প্রেসর থেকে বাতাস কি করা হয়? বাহির থেকে নিয়ে আসা হয়। বাতাস বা
অনেক সময় রেফ্রিজারেটরের ক্ষেত্রে তোমার কুলেন্ট এয়ার যেটা আসলে যেটাকে ঠান্ডা করা হবে সেটা কম্প্রেসর এর ট্যাঙ্ক বা রিজার্ভ ট্যাঙ্কের ভিতর আগে থেকেই সঞ্চিত করা থাকে। কিন্তু আবার এয়ার কন্ডিশনের বেলায় সেটা হচ্ছে তোমার এক্সস্টের ওই যে তোমার হচ্ছে এয়ার কন্ডিশনে দেখবা যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রুমের ভিতরে লাগানো থাকে আর একটা চার কোনা বক্সের মতো সেটা বাহিরে থাকে। হ্যাঁ, এই বক্সটাকে এক্সস্ট ফ্যান বলা হয়। তো এই এক্সস্ট ফ্যানের কাজ শুধু বাতাসকে, গরম বাতাসকে বের করে দেয়া এরকম নয়, ঠান্ডা বাতাসকে ইনলেট করা বা ভিতরে ঢুকানো এই কাজটাও তোমার ওই কি বলে এক্সস্ট ফ্যান করে থাকে। হ্যাঁ, এখানে 4 নাম্বার পয়েন্ট দিতে পারো, এক্সস্ট। এক্সস্ট ফ্যান, ঠিক আছে। তো এয়ার কন্ডিশনে কি হয়, এক্সস্ট ফ্যানের মাধ্যমে বাতাস বাহিরে যায় বা বাতাস ভিতরে আসে। হ্যাঁ, কিন্তু রেফ্রিজারেশনের ক্ষেত্রে তোমার কম্প্রেসরের ভিতরে একটা রিজার্ভ ট্যাঙ্ক থাকে যেটাতে বাতাস আগে থেকে ইনস্টল করা থাকে, ঢুকানো থাকে, যে বাতাস কি বলে এই জন্য এক্সস্ট ফ্যানের মতো বাতাসকে গ্রহণ করতে হয় না, রিজার্ভ ট্যাঙ্ক থেকে বাতাস সে কম্প্রেসরে নিয়ে সেটাকে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত করে। তো প্রথমে ইভাপোরেটরে বাতাস যায়, গিয়ে সেখানে নিম্নচাপ তৈরি করে। নিম্নচাপ তৈরি করার ফলে কি বাতাস বাষ্পে পরিণত হয়। বাষ্পে পরিণত হইলে বাতাসটা ঠান্ডা হয়। হ্যাঁ, বাতাস যখন বাষ্পে পরিণত করানো হয়, নিম্নচাপ তৈরি করানো হয়, তখন বাতাসটা আস্তে আস্তে ঠান্ডা হয়। হ্যাঁ, তো এরপরে সেটা ক্যাপিলারি টিউবের মাধ্যমে কি বলে কন্ডেন্সারে যায়। কন্ডেন্সারে গিয়ে বাতাস আবার প্রসারিত হয়ে পুরো জায়গায় ছড়িয়ে পড়ে। হ্যাঁ, পুরো জায়গায় ছড়িয়ে পড়ে, যেটা হচ্ছে উচ্চ চাপের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে পড়তে পারে। ঠিক আছে। তো এই কন্ডেন্সার আর ইভাপোরেটর এই দুইটার সমন্বয়ে বাতাসকে তোমার কি বলে ঠান্ডা করা হয়। এবং বাতাসকে ঠান্ডা করা এখানে দুইটা পর্যায়, একটা হচ্ছে গরম বাতাসকে ঠান্ডা বাতাসে পরিণত করা, এটা একটা ধাপ। আর হচ্ছে গরম বাতাসের তাপকে শোষণ করা, এটা আর একটা ধাপ। তো গরম বাতাসকে ঠান্ডা বাতাসে পরিণত করার কাজ হচ্ছে ইভাপোরেটরের, আর গরম বাতাসের তাপকে শোষণ করার কাজ হচ্ছে তোমার কন্ডেন্সারের। হ্যাঁ, এই দুইটা প্রসেসের মাধ্যমে বাতাস ঠান্ডা হয় এবং ওই যে গরম বাতাস ঠান্ডা হইল, যে তাপটা সে শোষণ করে নিল, এটা হচ্ছে এই কন্ডেন্সার করে থাকে। এই কন্ডেন্সার বাতাসের গরম তাপমাত্রাকে শোষণ করে নেয় এবং ইভাপোরেটর ওই বাতাসকে ঠান্ডা করে। আর ক্যাপিলারি টিউবের মাধ্যমে বাতাস এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। এয়ার কন্ডিশনার থাকে হচ্ছে ব্লোয়ার আর হচ্ছে এক্সস্ট ফ্যান। হ্যাঁ, এই দুইটা এক্সট্রা থাকে কেন? এক্সস্ট ফ্যানের মাধ্যমে তোমার হচ্ছে রেফ্রিজারেশনে হচ্ছে এটা একটা কম্প্যাক্ট প্যাক, এখানে হচ্ছে বাতাস ইন অ্যান্ড আউট হওয়ার প্রয়োজন হয় না। এই কম্প্রেসরের ভিতরে রিজার্ভ ট্যাঙ্কে বাতাসে আগে থেকেই সঞ্চিত করা থাকে। কিন্তু এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে বাতাসকে গ্রহণ করানো হয় এই এক্সস্ট ফ্যানের মাধ্যমে, এবং এক্সস্ট ফ্যানের মাধ্যমেই আবার গরম বাতাসকে বাইরে এক্সস্ট ফ্যানের মাধ্যমে দুইটা কাজ করা হয়। একটা হচ্ছে পরিবেশ থেকে বাতাস গ্রহণ করানো হয়, সেটাকে ঠান্ডা করানো হয় এই কি বলে কন্ডেন্সার আর ইভাপোরেটরের মাধ্যমে। কন্ডেন্সার ইভাপোরেটরের মাধ্যমে বাতাসকে ঠান্ডা করে সেটা ব্লোয়ার যেটা থাকে সেটা হচ্ছে তোমার কি বলে এসির সামনে যে বাতাসটা বের হয় না, ওই জায়গায় মূলত ব্লোয়ার লাগানো থাকে। ব্লোয়ারের কাজ হচ্ছে ঠান্ডা বাতাসকে ডিস্ট্রিবিউট করে দেয়া, অর্থাৎ রুমে ছড়িয়ে দেয়া। হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ মোটর। তো এক্সস্ট ফ্যানের মাধ্যমে পরিবেশ থেকে বাতাস গ্রহণ করে। হ্যাঁ,
এবং ব্লোয়ারের মাধ্যমে সেটা ঠান্ডা বাতাস রুমে ছড়িয়ে দেয় এবং যে রুমে ছড়িয়ে দেওয়ার পর রুম থেকে আবার গরম বাতাস শোষণ করে এক্সস্ট ফ্যানের মাধ্যমে তোমার হচ্ছে গরম বাতাসটা বাহিরে আবার প্রকৃতিতে কি বলে ছড়িয়ে দেওয়া হয়। তো এই একই প্রিন্সিপালেই মূলত এয়ার কন্ডিশন অ্যান্ড রেফ্রিজারেটর কাজ করে। এয়ার কন্ডিশনার এর প্রিন্সিপালে একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সগুলো আমি আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এই অধ্যায় থেকে কি কি পড়ব পরীক্ষার জন্য আমরা কি কি পড়তে পারি এই অধ্যায় থেকে? এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসবেই, মাস্ট প্রশ্ন আসতেই হবে এই অধ্যায় থেকে। তো এই অধ্যায় থেকে কি 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 প্রশ্ন আসতে পারে? একটা হচ্ছে রেফ্রিজারেটরের প্রধান অংশগুলোর বর্ণনা। 2 নাম্বার রেফ্রিজারেশন সাইকেল এর বর্ণনা। এন্ড 3 নাম্বার এয়ার কন্ডিশনার এর মূলনীতি। 3টা বলছি কেন, এটা আর এটা এই দুইটা কোশ্চেন প্রায় সেম, একটা পড়লে আরেকটা পড়া হয়ে যাবে। তোমরা দুইটা কোশ্চেনই পড়বা, পড়ে যদি যে কোনো একটা আসে তাহলে একটা যদি মনে থাকে তাহলে একটার প্রিন্সিপাল আর একটার প্রিন্সিপালে মানে একটার সাথে আরেকটা যেহেতু ম্যাচ আছে, মিল আছে, একই পদ্ধতিতে কাজ করে, তোমরা চাইলে একটার বর্ণনা আরেকটায় ঢুকে দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে ওই যে ডিফারেন্সগুলো আছে এই ডিফারেন্সগুলো অবশ্যই দিতে হবে। ওকে, লাস্ট অধ্যায়। লাস্ট অধ্যায়ে আমরা এতক্ষণ যে আমরা আলোচনা করলাম সেগুলো হচ্ছে বাসাবাড়ি কেন্দ্রিক। বাসাবাড়িতে যে সকল অ্যাপ্লায়েন্স ব্যবহার করা হয় সেগুলোকে আমরা হোম অ্যাপ্লায়েন্স নামে চিনি। এই হোম অ্যাপ্লায়েন্সগুলো সম্পর্কে আমরা 1 থেকে 6 অধ্যায়ে আলোচনা করলাম। এখন 7ম অধ্যায়ে যে আলোচনা আছে সেটা হচ্ছে অফিস ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স। অফিস ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স মানে অফিসে ব্যবহৃত দৈনন্দিন সামগ্রীগুলা। হ্যাঁ, তো এই অধ্যায়ে তেমন কোনো কিছু নিয়ে আলোচনা হয়নি। 2টা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে ফটোকপি মেশিন, আর একটা হচ্ছে প্রিন্টার। হ্যাঁ, মজার বিষয় হলো আমরা 6ষ্ঠ অধ্যায়ে যে আলোচনা করেছি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন নিয়ে, ওদের প্রিন্সিপালে যেরকম বা কার্যাবলীতে যেরকম মিল ছিল, এই ফটোকপি মেশিন অ্যান্ড প্রিন্টার এই দুইটাতেও সেম থিং মিল আছে। হ্যাঁ, এই দুইটার মধ্যেও প্রায় অনেকখানি মিল খুঁজে পাওয়া যায়, ঠিক আছে। এই দুইটার মধ্যে অনেকখানি মিল খুঁজে পাওয়া যায়। তো আমি এই দুইটা নিয়ে বর্ণনা আলোচনা করছি না, আমি জাস্ট বলে দিচ্ছি তোমরা কি নিয়ে পড়াশোনা করবা, মানে এই অধ্যায় থেকে রচনামূলক কি আসতে পারে এটা একটু বলে দেই।
দুইটা রচনামূলক পড়বা, একটা হচ্ছে ফটোকপি মেশিনের কার্যাবলী, আর একটা হচ্ছে প্রিন্টার এর কার্যাবলী। আর একটা চাইলে পড়তে পারো, দুইটাই প্রায় সিমিলারিটিস আছে দুইটার মধ্যেই। এবং আরেকটা রচনামূলক চাইলে পড়তে পারো, সেটা হচ্ছে স্ক্যানারের কার্যাবলী, এটার মধ্যেও অনেকখানি মিল আছে। তোমরা চাইলে এই তিনটা পড়তে পারো, তবে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে ফটোকপি মেশিন অ্যান্ড প্রিন্টার, এই দুইটা এই অধ্যায় থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি জাস্ট আরেকবার ব্রিফ দিয়ে দিব যে তোমরা হচ্ছে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স থেকে কি কি রচনামূলক পড়বা। প্রথম অধ্যায় রচনামূলক পড়বা সিসিটিভি ক্যামেরা, মনিটর এবং ডিভিআর এর যে ব্লক ডায়াগ্রাম বা কানেকশন ডায়াগ্রাম আছে এটার বর্ণনা পড়বা। প্রথম অধ্যায় থেকে এটাই আসতে পারে। দ্বিতীয় অধ্যায় থেকে আসতে পারে মাইক্রোওয়েভ ওভেনের কার্যাবলী অথবা মাইক্রোওয়েভের 5টি ত্রুটি, তবে এই দুইটা কোশ্চেনই লেস ইম্পর্টেন্ট, খুবই কম আসে। তৃতীয় অধ্যায়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো তোমার ইন্ডাকশন কুকার, হ্যাঁ, ইন্ডাকশন কুকারের মূলনীতি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। চতুর্থ অধ্যায়ে ইম্পর্টেন্ট আমি বলে দিছি যে এলইডি এর কার্যাবলী, হ্যাঁ, এলইডি ল্যাম্পের কার্যাবলী বর্ণনা করো, এটা আসতে পারে। পঞ্চম অধ্যায় থেকে আসতে পারে কি ওয়াশিং মেশিনের মূলনীতি, এটা ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাদের পড়তে বলছি ওয়াশিং মেশিনের বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে আলোচনা করো, এটা পড়তে বলছি। ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা কি পড়বা, রেফ্রিজারেটরের বিভিন্ন অংশের বর্ণনা পড়বা, হ্যাঁ, এটা আসতে পারে। এরপর হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল অ্যান্ড হচ্ছে এয়ার কন্ডিশনের মূলনীতি। রেফ্রিজারেশন সাইকেল, এয়ার কন্ডিশনের মূলনীতি দুইটা দুইটা যদি দুইবার রিডিং পড়ে ফেলো তাহলে একটা কোশ্চেন দুইবার পড়া হয়ে গেল, হ্যাঁ। আর যদি একটা কোশ্চেন ঠিক মতো মনে না থাকে তাহলে আরেকটা বর্ণনা অন্যটার মধ্যে ঢুকাই দিতে পারবা, হ্যাঁ। তারপর হচ্ছে সপ্তম অধ্যায় অফিস অ্যাপ্লায়েন্সের মধ্যে প্রিন্টার এবং ফটোকপি মেশিন এবং স্ক্যানার নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে যদি আসে তাহলে আসতে পারে প্রিন্টার অ্যান্ড হচ্ছে স্ক্যানার নিয়ে বর্ণনা, এটা আসতে পারে, হ্যাঁ। তো এই ছিল ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সের মেগা ক্লাস। আমি আর তেমন আলোচনা করতে চাচ্ছি না আজকে এই পর্যন্তই থাক। এবং পরিশেষে বলবো, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে তোমরা যারা সেকেন্ড, ফোর্থ অ্যান্ড 6th সেমিস্টারে ভর্তি হতে চাও, তাদের জন্য কিন্তু অফার চলছে। যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, হ্যাঁ। যারা আমাদের কোর্সের স্টুডেন্ট না তারা চাইলে ভর্তি হতে পারো বিশেষ অফারে। সাজেশন বুক, টি শার্ট থাকছে 20 তারিখ পর্যন্ত। 20, এটা হচ্ছে জুলাই। জুলাই পর্যন্ত সাজেশন বুক অ্যান্ড টি শার্ট পাচ্ছ, হ্যাঁ। আর আমাদের পেইড ব্যাচের যারা স্টুডেন্ট আছো তারা যদি ভর্তি হও তাদের জন্য আরও স্পেশাল অফার আছে, যেটা আমি এখন রিভিল করিনি, তোমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিব। তো ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা অবশ্যই তোমরা ইলেকট্রন বাই তানজিম ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে হয়তোবা 9টা-10টার মধ্যেই। ভালো থাকো, তোমাদের সাথে নেক্সট কোর্সে নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।